भाई ऐसा है, ये अच्छी बात है कि बिहार में पहली बार जो नेता हैं उनको ये मन में डर हुआ है कि अगर जनता के पास नहीं जाएंगे तो जनता इस बार उनको बाहर उठाकर फेंकने वाली है। ये हेलीकॉप्टर पर घूमने से नहीं होगा, ये जनता की ताकत है कि हर नेता को रोड पर आना है। जो राहुल गांधी जीवन में एक रात बिहार में नहीं रहे थे, वो यहाँ आकर 15 दिन यात्रा किए हैं। तो तेजस्वी यादव भी घूम रहे हैं, मोदी जी भी आ रहे हैं, लेकिन मैंने जो कहा ये लोग वो दवा हैं जो एक्सपायर हो चुके हैं। बिहार की जनता ने इनको खाकर देख लिया है। भाइयों बहनों, बिहार को सुरक्षित रखना है तो नरेंद्र मोदी जी और नीतीश कुमार की जोड़ी को फिर से लाना। বিহারের মাটিতে এবার লড়াই শুধু ভোটের নয়, গণতন্ত্রের আত্মা টিকবে কিনা এবার তারও পরীক্ষা। একদিকে প্রশান্ত কিশোর, যিনি ভোট নয় বলছেন জনমত বদলাতে চান, অন্যদিকে রাহুল গান্ধী, যিনি ভোট নয় বলছেন রাষ্ট্রের কাঠামো বাঁচাতে লড়ছেন। নির্বাচনের মাঠে কেউ নীরব, কেউ আক্রমণাত্মক, আর মাঝখানে দাঁড়িয়ে প্রশ্নে জর্জরিত এক দেশ। জনগণ কি এবারও ভয় আর বিভাজনের রাজনীতির কাছে আত্মসমর্পণ করবে, নাকি সত্যি বদলের সাহস দেখাবে? নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। বিহারে এবার কে জিতবে, কে মুখ্যমন্ত্রী হবেন, আজকের এপিসোডের বিষয় তা নিয়ে নয়, বরং এই মুহূর্তে বিহারের রাজনৈতিক বাস্তবতা ঠিক কেমন সেটাই আপনাদের জানাবো। বিহারে এমন কোনো মুখ নেই যার পেছনে গোটা রাজ্য একজোট হয়ে দাঁড়াতে পারে। একটা মুখ কেন, এমনকি একটা রাজনৈতিক দলও নেই যে দৃঢ়ভাবে বলতে পারে আমরাই সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ব। সামাজিক এবং অর্থনৈতিক বাস্তবতায় বিহারের গ্রামীণ এবং শহুরে চিত্র গোটা দেশের তুলনায় সবচেয়ে দুর্বল, ভয়াবহ অবস্থা। গ্রামীণ বিহারে মাথাপিছু আয় ভারতের সব রাজ্যের মধ্যে সর্বনিম্ন। শহরেও ছবিটা একই, মাথাপিছু আয়ে সবচেয়ে পিছিয়ে। অথচ এই দারিদ্র্যের রাজ্যে এমন একজনও নেতা নেই যিনি লাখপতি নন। ना गांव में घर, ना सरे में खेत, ना यहाँ बच्चे का पढ़ने का सुविधा, ना खाने का सुविधा, कहीं कुछ नहीं है। सब लोग मजदूर किसान है और मजदूरी करते हैं, ये गांव से वो गांव और अंजाब पंजाब अपन रोजी रोटी चला रहे हैं। दूसरा का सरकार पर्चा दे दिया, पर्चा देकर केस लड़ते हैं हम लोग। वो खेत आबाद नहीं हुआ, घर सरकार को है बनवा देंगे, आज तो घर नहीं बना। लड़का का पढ़ने का कोई व्यवस्था नहीं, रोड पजारी का कोई व्यवस्था नहीं, नदी में पुल के व्यवस्था नहीं, गरीबी कैसे दूर होगा? দেশের বড় রাজ্যগুলোর মধ্যে বিহার সবচেয়ে গরিব হলেও এখানকার রাজনীতির ময়দান আদতে লাখপতি কোটিপতি নেতাদের প্যারেড গ্রাউন্ড। কিন্তু প্রশ্ন আজ আরো গভীর। মন্ডল বনাম কমন্ডল রাজনীতির যুগ পেরিয়ে এতদিনেও বিহারে কি কোনো নতুন রাজনৈতিক আখ্যান জন্ম নিতে পেরেছে? এমন কোন নেতা কি উঠেছেন যিনি বলার সাহস দেখিয়েছেন, আমরা মন্ডল করব না, কমন্ডল করব না, আমরা নতুন পথ দেখাবো? না, বারবার বিহারের মানুষ ভরসা রেখেছে সেই সব নেতাদের উপর যাদের রাজনীতি ব্যক্তি স্বার্থ, পঞ্চায়েতের দৌরাত্ম্য, থানায় প্রভাব আর সমাজে লাল নীল বাতির গাড়িতে চলার গর্বে সীমাবদ্ধ। এই প্রেক্ষাপটে 2025 সালের বিহারের নির্বাচন তাই সবচেয়ে তাৎপর্যপূর্ণ, কারণ এর প্রভাব সরাসরি ছুঁয়ে দেবে দিল্লিকে। এই ভোটই হবে ভারতের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির অগ্নি পরীক্ষা। এখানেই তৈরি হবে নতুন রাজনৈতিক আখ্যান, নতুন ভাবনার ইঙ্গিত। কিন্তু বড় প্রশ্ন হলো, বিহার কি সত্যি সেই বিকল্প রাজনীতি গড়ে তুলতে পারবে যার সন্ধান 2014 থেকে 2024-এর যাত্রাপথে ক্রমশ তীব্র হয়েছে? আর ঠিক এখানেই শুরু হয় এক অন্য নেতার গল্প। সেই নেতা যিনি ঘোষণা করেন আমি ভোটে দাঁড়াবো না। 3 বছর ধরে টানা বিহারের মাটি চষে নিজের যাত্রাপথে মানুষকে যুক্ত করে মূল ইস্যুগুলো সামনে এনে লালু নীতিশের রাজনীতিকে নিশানায় রেখে বিহারের উন্নয়ন, শ্রমিক, পরিযায়ী, শিক্ষা, শিল্প আর পরিকাঠামো নিয়ে লাগাতার কথা বলে যে মানুষটা নতুন রাজনীতির স্বপ্ন দেখিয়েছিলেন, সেই প্রশান্ত কিশোর হঠাৎ ঘোষণা করলেন আমি ভোটে লড়ব না। তাহলে কি তিনি মাঠ ছেড়ে পালালেন, নাকি বুঝে গেছেন এই বিহার রাজনীতির ময়দানে টিকে থাকা অসম্ভব?
3 বছরের প্রচেষ্টা, জনসংযোগ, প্রতিটি সফরে নিজের মুখ্যমন্ত্রী হওয়ার প্রস্তুতি, সবকিছুর পরও কেন এই সিদ্ধান্ত? জনস্বরাজ পার্টি তৈরি করে তিনি প্রথম স্লোগান দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত যখন তিনি বললেন আমি লড়ব না, তার মাত্র 48 ঘন্টা আগেই তিনি ঘুরে এসেছেন রাঘবপুর থেকে। সেই আসন যেখানে একসময় লালু প্রসাদ জিতেছিলেন, এখন সেখান থেকে তার ছেলে তেজস্বীও যেতেন। এবারও তেজস্বী রাঘবপুরের প্রার্থী। এখন প্রশ্ন, বিহার কি চিরকাল মন্ডল বনাম কমন্ডল রাজনীতির গণ্ডিতেই আটকে থাকবে, নাকি খুঁজবে বিকল্প পথ? আর সেই বিকল্প রাজনীতির স্বপ্ন দেখাতে গিয়ে প্রশান্ত কিশোরের দলেই দেখা গেছে বিভাজন। যারা টিকিট পাননি তারাই রাস্তায় নেমে অভিযোগ তুললেন টিকিট বিক্রি হচ্ছে। প্রকাশ্যে শোনা গেল অন্য পার্টির থেকে জনস্বরাজ আলাদা নয়, এখানেও টিকিট মানে টাকা, নেটওয়ার্কিং আর স্বার্থ। তাহলে কি প্রশান্ত কিশোর ওরফে পিকে নিজে নির্বাচন না লড়ে একটা বার্তা দিতে চাইলেন যে এই ছকবাঁধা রাজনীতিতে তিনি নেই, তিনি অন্য পথে? এখন আর হইচই নয়, অভিযোগ নয়, টিকিট দৌড়ের প্রতিযোগিতাও নয়। এখন প্রশ্ন একটাই, তবে তিনি বিহারের জন্য জয় হোক বলবেন কিভাবে? বিষয়টা এত সরল নয়, বরং এই জায়গাতেই লুকিয়ে আছে ভোটের শিকড়। যিনি 2014-তে ভারতের রাজনীতির নাড়ি ধরেছিলেন, সেই প্রশান্ত কিশোর বিহারে এমনি এমনি 3 বছর কাটাচ্ছেন না। 2014 লোকসভা নির্বাচনে বিজেপির ঐতিহাসিক জয়ের পর থেকে রাজ্য জিতে যত দল এগিয়েছে, সেখানে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট ছিল প্রশান্ত কিশোরের। 2014 লোকসভা ভোটে নরেন্দ্র মোদীর ক্যাম্পেইন স্ট্র্যাটেজিস্ট ছিলেন তিনি। তার আগে পর্যন্ত প্রশান্ত কিশোরকে চিনত না ভারত। তিনি বিজেপি ছেড়ে যখন 2015-তে বিহারে লালু নীতিশের জয়ের জন্য কৌশল রচনা করেছিলেন, সেই সময় থেকেই প্রচারের আলোয় আসেন পিকে। 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে মোদীকে পশ্চিমবঙ্গে রুখেছিলেন, পাঞ্জাবে ক্যাপ্টেন অমরিন্দরকে জিতিয়েছিলেন, দক্ষিণে স্ট্যালিনের পাশে থেকে ডিএমকে ক্ষমতায় এনেছিলেন, দিল্লিতে কেজরিওয়ালের প্রচারে ডেটা কৌশল সাজিয়েছিলেন। অর্থাৎ যেখানেই পিকে ছিলেন জয় ছিল নিশ্চিত। মোটা অর্থের বিনিময়ে এই কাজ করত পিকের টিম। বুথ ধরে, সিট ধরে, মাইক্রো ডেটা ধরে ভোটে জেতাও যে এক ধরনের বিজ্ঞান, সেটা পিকের আবির্ভাবের আগে পর্যন্ত এই দেশ জানতো না। পাল্টা প্রশ্ন উঠতে পারে, যে দলগুলো নিজেরাই জয়ের দুয়ারে দাঁড়িয়েছিল তাদেরও প্রশান্ত কিশোরের দরকার পড়লো কেন? কে সুপারিশ করেছিল তাকে সঙ্গে নেওয়ার? আর কেন প্রতিটি বড় নেতা জানতেন যদি প্রশান্ত কিশোর পাশে থাকে জয়ের সম্ভাবনা দ্বিগুণ হয়ে যায়? 2014 সালে নরেন্দ্র মোদীর সঙ্গে প্রশান্ত কিশোর শুধু দেশের রাজনৈতিক হাওয়া বদলাননি, সেটাকে বিজেপির চেয়ে বেশি মোদীর ব্যক্তিগত ব্র্যান্ডের অনুকূলে ঘুরিয়ে দিয়েছিলেন। র্যালি, ভার্চুয়াল সভা, ইন্টারভিউ সবই ছিল সেই কৌশলের অংশ। যেই মানুষ এমন এক বিস্তৃত বোর্ডে খেলেছিলেন, তিনি বিহারের নির্বাচনে ওয়াকওভার দেবেন, এটা তো অকল্পনীয়। বিহারের গ্রাম থেকে গ্রামান্তরে দারিদ্র নিত্য সঙ্গী, সেখানে হাটে বিক্রির মোটায় 1000 টাকাও ছাড়ায় না। সেই প্রদেশে প্রচারের নামে কোটি কোটি টাকা উড়িয়েছেন তিনি, প্রতিদিন লক্ষ লক্ষ টাকা খরচ করছেন। প্রশান্ত কিশোর নিজেই জানিয়েছেন যে এই টাকা এসেছে তার নিজের আয় থেকে। তবু প্রশ্ন থেকেই যায়, যে সাংবাদিকরা প্রশান্ত কিশোরের ইন্টারভিউ নিচ্ছিলেন তারা কেন একে একে বেকায়দায় পড়লেন? প্রশ্নের অভাব ছিল, নাকি প্রশান্ত কিশোরের যুক্তি এবং বাক চাতুর্য এমন এক অজেয় প্রাচীর তৈরি করেছিল যার ভেতরে ঢোকা সম্ভব ছিল না? আসলে 2014 পর থেকে ভারতীয় মিডিয়া সেই ক্ষমতারই অংশ হয়ে উঠেছে, যে ক্ষমতা চায় তাকে নিয়ন্ত্রণ করতে। তাই প্রশ্ন হারিয়ে গেছে, মুখ বুজে গেছে। এই শ্রেণীর মিডিয়াকেই অনেকে উপহাস করে বলেন গদি মিডিয়া। প্রশান্ত কিশোর আসলে এক নতুন বোর্ডে খেলা শুরু করেছেন। ওয়াকওভার নয়, বরং এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যার ফলাফল তিনি দেখছেন নির্বাচনের পর। 2024 সালের 2রা অক্টোবর গান্ধী ময়দান থেকে নিজের দল জনস্বরাজের সূচনায় তিনি ঘোষণা করেছিলেন, এই আওয়াজ শুধু পাটনা নয়, পৌঁছবে দিল্লি, বাংলার গণ্ডি, দক্ষিণ ভারতের রাজ্যগুলোতেও। তার স্লোগান ছিল জয় বিহার, যা তিনি চেয়েছেন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছে দিতে। যেখানে একসময় বিহারের শ্রমিকদের অপমান করা হয়েছিল, একটা বিষয় জলের মতন পরিষ্কার, বিহারে কোনো দল বা নেতা একক শক্তিতে জিততে পারবেন না। আর প্রশান্ত কিশোর বলেছেন তিনি ভোটে না লড়ার সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক সুবিধার জন্য নয়, জনস্বার্থের কথা ভেবে। যদি তার লক্ষ্য 243 আসনের বিধানসভায় 150টি আসনে জয়, এর চেয়ে কম আসন পেলে আমরা তা পরাজয় মনে করব, বলেছেন পিকে।
তার এই ঘোষণার সঙ্গে শুরু হচ্ছে বিহারের রাজনীতির তৃতীয় পর্ব, যার প্রতিফলন সরাসরি দেখা যাচ্ছে দিল্লিতে। দিল্লির জন্য সময়টা মোটেই মসৃণ নয়। নির্বাচন কমিশনের স্বাধীনতা গেছে, সুপ্রিম কোর্টের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে, আমেরিকার সঙ্গে কূটনৈতিক দূরত্ব বেড়েছে, আর একই সময় তালিবান পর্যন্ত ভারতের কাছাকাছি এসেছে। আবার মজাটা দেখুন, পাকিস্তানের মুসলমান বাদে আজ বিশ্বের প্রায় সব মুসলিম শক্তি কাতার, ইউএই, ইরান থেকে শুরু করে গাজা, প্যালেস্টাইন পর্যন্ত দিল্লির ক্ষমতার সঙ্গে আবদ্ধ। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতির প্রভাব এখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতির চালচিত্র বদলে দিচ্ছে। এই প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে সুপ্রিম কোর্ট এবং নির্বাচন কমিশন। 16ই অক্টোবরও সুপ্রিম কোর্টে এসআইআর মামলায় শুনানি হয়েছে। আদালত বলেছে নির্বাচন কমিশন সক্ষম এবং দায়িত্বশীল। নাম সংযোজন বিয়োজনের পর তারা তালিকা প্রকাশে বাধ্য। এই মামলার পরবর্তী শুনানি 4 নভেম্বর, ঠিক যেদিন বিহারের প্রথম দফায় ভোটের প্রচার শেষ হবে। অর্থাৎ এখন নতুন বয়ান স্পষ্ট, এই নির্বাচনকে শুধু এসআইআর বিতর্কের মধ্যে ফেলে দেখাটা ভুল হবে। এটা আসলে এক পূর্ণাঙ্গ রাজনৈতিক যুদ্ধের রূপ নিচ্ছে। সব দলই ক্ষমতার দৌড়ে। বিজেপি চায় নিজের আধিপত্য বজায় রাখতে, জেডিইউ লড়ছে অস্তিত্বের জন্য, আরজেডি এবং তেজস্বী বিশ্বাস করছেন এবার তাদের পালা। কংগ্রেস মরিয়া নিজের হারানো জমি ফিরে পেতে। আর এই সব বিশৃঙ্খলার মাঝেই প্রশান্ত কিশোর একা নিজের দল নিয়ে এগিয়ে চলেছেন একলা চলো সুরে। চিরাগ পাসওয়ানের অবস্থাও বিপাকে। গতবার একা লড়েছিলেন, 125টি আসনে লড়াই করে তার দল জিতেছিল মাত্র 1টি আসনে। তবে গত লোকসভায় অবশ্য 5-5 জয় পেয়েছিলেন, কিন্তু তখন প্রধানমন্ত্রী মোদীর মুখটাই ছিল মূল আকর্ষণ। এখন সেই ঢাল নেই, তাই পথও অনিশ্চিত। যাই হোক, এবার ফিরে আসি তৃতীয় আখ্যানের দিকে। যেই আখ্যানের মুখ্য চরিত্র সেই ব্যক্তি যিনি শুরু থেকেই মুখ্যমন্ত্রীর মুখ বলে পরিচিত, যিনি প্রথম দিন থেকেই কোটি কোটি টাকা ঢালছেন, যার সম্পর্কে সবাই জানে। দেশের যে কোনো রাজ্যের ভোট তিনি জেতাতে পারেন। তাহলে বিহারে হঠাৎ ব্যর্থ হবেন কেন? এই রাজনীতির সমীকরণে অনেকের মনেই প্রশ্ন উঠছে, একজন একলা মানুষ কি আদৌ রাজনীতিতে টিকে থাকতে পারে? বাহুবলী নেতা পাপ্পু যাদবও তো একসময় নিজের দল গড়েছিলেন জন অধিকার পার্টি 2015 সালে। 2020 ভোটে লড়েছিলেন, কিন্তু হেরে গিয়েছিলেন। তার দলের ভাগ্যে জুটেছিল 0 আসন। আরেকজন পুষ্পম প্রিয়া চৌধুরী দ্য প্লুরালস নামে দল গড়ে 102টি আসনে লড়েছিলেন, নিজেও 2 জায়গা থেকে দাঁড়িয়েছিলেন। ফল সর্বত্র পরাজয়। তাহলে একজন একলা মানুষ বা স্বীকৃতিহীন দল নিয়ে রাজনীতিতে টিকে থাকতে পারেন? যুক্তি বলছে না। তবে এখন যেটা স্পষ্ট, প্রশান্ত কিশোর পালিয়ে যাননি, বরং অত্যন্ত কৌশলে নতুন খেলা সাজাচ্ছেন। তাই বিজেপি নেতাদের প্রশ্ন করা হলে তারা তীব্রভাবে বলছেন, প্রশান্ত কিশোর যদি এতই ক্ষমতাবান তাহলে ভোটে নামছেন না কেন? সাহস নেই? তিনি তো বলেছিলেন বিহার বদলাবেন, মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্নও দেখছেন, তাহলে লড়ছেন না কেন? এই প্রশ্ন বিজেপি বারবার তুলছে। বিজেপির এই প্রতিক্রিয়া থেকেই বোঝা যায় তারাও জানে বিহারের রাজনৈতিক সমীকরণ জটিল। আরজেডি কখনো বিজেপির সঙ্গে যাবে না। কংগ্রেসের কথা বাদ দিলাম, বাম দলগুলোও অসম্ভব। চিরাগ পাসওয়ান, উপেন্দ্র কুশওয়াহা বা জিতেন রাম মাঝি, তাদের ভরসায় বিজেপি কখনো একা ক্ষমতায় পৌঁছতে পারবে না। এখন যদি জেডিইউকে তারা ডুবন্ত জাহাজ বলে মনে করে, সেটাই যে বিজেপি করছে তা অমিত শাহের কথাতেই স্পষ্ট হয়ে গেছে। গতকালই পাটনায় একটি ইন্টারভিউতে স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, বিহারে ফের এনডিএ জোট ক্ষমতায় এলে কে মুখ্যমন্ত্রী হবেন? অমিত শাহ ঝেড়ে কাশেননি, কায়দা করে বলেন, এই ব্যাপারে ঠিক করার আমি কেউ নই। নীতিশ কুমারের নেতৃত্বে আমরা ভোটে লড়ছি, জেতার পরে সব শরিক মিলে সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রী কে হবেন। অতএব বিষয়টা স্পষ্ট যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে সামনে রেখে এনডিএ লড়াই করলেও তার ভাগ্যে ফের মুখ্যমন্ত্রীর কুর্সি জুটবে কিনা কোনো গ্যারান্টি নেই। এর আরো বিস্তৃত অর্থ, নীতিশকে সামনে রেখে এনডিএ আসলে ভোট চাইবে মোদির জন্য। অর্থাৎ বিজেপির নিজের মধ্যেই জটিল এক গিট পাকিয়ে আছে, যেটা সহজে খুলবে না। বিহারের রাজনীতির ভেতরে ঢুকলেই আপনি দেখবেন আরো কয়েকটি ছোট দল ঘুরপাক খাচ্ছে। ওবেইসি আছেন, প্রশ্ন উঠছে তিনিও কি ম্যানেজ হয়ে গেছেন? এরপর বিএসপি, তারা কি ম্যানেজ হয়ে গেছে? তারপর আপ, কেজরিওয়ালও কি ম্যানেজ হয়ে গেছেন? শুনে মনে হতে পারে অদ্ভুত প্রশ্ন,
কিন্তু এই প্রশ্নগুলোই এখন ঘুরছে রাজনৈতিক পরিসরে। ওবেসি, মায়াবতী এবং কেজরিওয়াল তিনজনের পার্টি কিন্তু দিনের শেষে ভোট কাটবে মূলত কংগ্রেসের। বিহারের ভোটার লিস্ট নিয়ে যে শাসকের ঘরে দক্ষযজ্ঞ চলছে সেটা প্রায় সকলেই বুঝতে পেরেছেন। এত মানুষ হঠাৎ ভোটার তালিকা থেকে উধাও হয়ে যাওয়া, উল্টে 5 লক্ষ ডুপ্লিকেট ভোটার, এটা কি নিছক প্রশাসনিক ত্রুটি? এটা পরিকল্পিত ইঞ্জিনিয়ারিং? এই নিয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সবচেয়ে বেশি সরব। কিন্তু আশ্চর্যজনকভাবে কংগ্রেস নিজে কেন সুপ্রিম কোর্টে যায়নি? কেন গেলেন যোগেন্দ্র যাদব? আর তার সঙ্গে লড়ছেন আইনজীবী প্রশান্ত ভূষণ। সবাই হয়তো 4 নভেম্বরের দিকে তাকিয়ে আছে। হয়তো সেদিনের শুনানিতে স্পষ্ট হবে ভারতীয় গণতন্ত্রের নির্বাচন আসলে কতটা স্বচ্ছ রয়েছে। কারণ নির্বাচন দূষিত হলে গণতন্ত্রের কঙ্কালটা শুধু পড়ে থাকে, তার মধ্যে আর প্রাণ থাকে না। সবচেয়ে বড় প্রশ্ন, দরিদ্র, প্রান্তিক, দলিত, আদিবাসী এবং মুসলিম ভোটারদের জায়গা কোথায় এই ভোট রাজনীতিতে? বিজেপির প্রার্থী তালিকায় একজন মুসলমানও নেই। জেডিইউ 2020-তে যেখানে 11 জন মুসলিমকে টিকিট দিয়েছিল, এবার দিয়েছে মাত্র 4 জন, তার মানে অর্ধেকেরও কম। এই পরিবর্তন কেবল সংখ্যা নয়, মনোভাবের ইঙ্গিত। শাসক দল নতুন এক আখ্যান গড়তে চাইছে, একজন বিশ্বস্ত মুখ সামনে এনে এমন এক রাজনীতি বানাতে যাতে এক ঢিলে 2 পাখি মারা যায়। একদিকে বিরোধীদের মাঠ ফাঁকা করা, অন্যদিকে নিজের সুবিধার জন্য পুরো খেলার নিয়ম বদলে দেওয়া। মনে রাখুন, দিল্লিতে কেজরিওয়াল একসময় 90% জনপ্রিয়তা পেয়েছিলেন, তারপর এক ঝটকায় ধসে পড়লেন। এটাই ভারতের নির্বাচনী বাস্তবতা। আর সেই বাস্তবতার মধ্যেই 3 বছর ধরে লড়াই করে এখন প্রশান্ত কিশোর হঠাৎ ঘোষণা করছেন, আমি ভোটে লড়ব না। একটা ঘোষণা যা হয়তো ইঙ্গিত দিচ্ছে খেলা এখন মাঠে নয়, ঘরে বসেই খেলা হবে। এটা আসলে কোনো বাকযুদ্ধ নয়, বরং নতুন এক রাজনৈতিক আখ্যান গড়ার চেষ্টা, যেখানে মুখ্যমন্ত্রী পদে একজন নির্দিষ্ট মুখ থাকবে, ভোটারদের মনে নতুন প্রশ্ন জাগানো হবে। রাঘবপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রশান্ত কিশোর সেই আখ্যানের রূপরেখাও তুলে ধরেছেন। তিনি বলেছেন, গত 3 বছরে মানুষের মধ্যে পরিবর্তনের তীব্র আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কিন্তু সেই পরিবর্তন হয়নি কারণ মানুষ জাত, ধর্ম, রেশন, রাস্তা, মন্দির, মসজিদের নামে ভোট দিয়েছে। আর সেই ভোটে নেতা জমিদার হয়েছে, ভোটার নয়। নেতাদের মনে কাজ না করার ভয়টাই উধাও, কারণ বিকল্প না থাকায় ভোটাররা কেবল এক পক্ষের ভয়ে অন্য পক্ষকে ভোট দিতে বাধ্য হয়েছে। কিন্তু বাস্তবতা অন্য কথা বলে। বিহারে ভোট এখনো জাতপাতের ভিত্তিতেই পড়ে, আর সেই হিসেবে প্রশান্ত কিশোরের রাজনৈতিক ভিত্তি দুর্বল। বিজেপি এবার 101 জন প্রার্থীর মধ্যে 49 জনকে দিয়েছে উচ্চ বর্ণের কোটা থেকে, যে গোষ্ঠীর প্রতিনিধি পিকে নিজেও। তাহলে দলিত, পিছিয়ে পড়া এবং সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে? এটাই এখন বড় প্রশ্ন। এই অনিশ্চয়তা থেকেই অনেকে মনে করেছে পিকে আসলে ময়দান ছেড়ে পালিয়েছেন। কিন্তু এখানেই উঠছে দ্বিতীয় আখ্যান, নাকি তিনি আগে থেকেই ভবিষ্যতের এক নতুন জোটের প্রস্তুতি নিচ্ছেন, যেখানে নির্বাচনের পর নতুন রাজনৈতিক সমীকরণ গড়ে উঠতে পারে। তারপর আসে তৃতীয় আখ্যান, ভোট গণনা আদৌ হবে তো, নাকি ফল আগেই নির্ধারিত? রাহুল গান্ধী যেভাবে 2 বার সাংবাদিক বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে কাঠগড়ায় তুলেছেন, তা এখন আরো তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, যখন সরকার এবং বিজেপি প্রকাশ্যে তাকে রক্ষা করছে আর সুপ্রিম কোর্ট শুনানির দিন ঠিক করেছে 4 নভেম্বর। সবটা কেমন যেন একটি বৃত্তের নির্মাণের পর্ব বলে মনে হচ্ছে। একসময় তেজস্বী যাদবও দ্বিধায় ছিলেন লড়বেন কিনা, কিন্তু তিনি তো আঞ্চলিক নেতা, না লড়ে উপায় নেই। রাহুল কিন্তু আঞ্চলিক নন, তিনি একটি জাতীয় দল চালান এবং দেশের নির্বাচনী কাঠামো, নির্বাচন কমিশনের ভূমিকা, সরকারের প্রভাব, এমনকি সুপ্রিম কোর্টের অবস্থান সবই এখন বিহার নির্বাচনের সঙ্গে জড়িয়ে গেছে। তাহলে প্রশ্ন, এই নির্বাচনের ফল কি বলবে? প্রশান্ত কিশোরের আসল ভূমিকা কি? তিনি যে লড়ছেন না, সেটা কি পালানো, নাকি অন্য কোনো হিসাব? এই সবকিছুর শেষ সত্য একটাই, বিহার নির্বাচন আজ ভারতের গণতন্ত্রের চূড়ান্ত পরীক্ষা। এখানেই ঠিক হবে সংবিধানের চেক অ্যান্ড ব্যালেন্স ব্যবস্থা এখনো টিকে আছে কিনা। সবশেষে গণতন্ত্রের 4র্থ স্তম্ভের সধর্ম মেনে কিছু জরুরি প্রশ্ন। এই ভোট যুদ্ধ শুধু আসন জেতার খেলা নয়, এটি শাসক দলের দায়বদ্ধতার পরীক্ষাও। আপনি কি সত্যিই দুর্নীতি নিয়ন্ত্রণ করতে পেরেছেন? দরিদ্র বিহারের জন্য কি আয়ের যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছেন? গ্রামীণ শিক্ষার উন্নতি
এবং শ্রমিকদের পরিস্থিতি কি আপনার নজরে এসেছে? ভোটাররা কি কেবল আতঙ্কে ভোট দেবেন, নাকি আপনার কাছে প্রশ্ন ছুড়ে ইতিহাসকে মনে করাবেন? সেই সবটাই জানা যাবে 14ই নভেম্বর। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্টে শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।